রঞ্জনের ভালোবাসার সঙ্গে নির্মম পরিণতি আরো নির্মম হয়ে উঠেছে। এই সময় নন্দিনী দেখতে পায় যে শ্রমিকদের চেহারা, বাজার, এটোগ্রাম, শহর, যন্ত্র এবং কৃষি সভ্যতার রূপ। বন্দি অবস্থায় বিশু পাগলের সাথে নন্দিনী দেখা হয়। নন্দিনী কান্নায় ভেঙে পড়ে। রঞ্জনের প্রতীক্ষাতেই সে শুধু নিজেকে সংযমে আটকে রাখে। বন্দি অবস্থাতেই সে গান শুনে ফসল কাটার, মাঠের কৃষিকাজে সেগুলো, এবং মেজ সর্দারের কথায় রাজা তার ঘরে রঞ্জনকে মেরেছে এবং রঞ্জনের মৃত্যুর পর এবার নন্দিনীকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্রে সর্দার লিপ্ত। কিন্তু নন্দিনীর সঙ্গে গোসাইয়ের বিরোধ ঘটে। চন্দ্রার সঙ্গে নন্দিনীর একটা প্রত্যক্ষ বিরোধ ও সংঘর্ষ দেখা যায়। ফাগুলারও সন্দেহ করতে শুরু করেছে বিশু পাগলই হয়তো নন্দিনীকে, বিশু পাগলকে হয়তো নন্দিনী ধরিয়ে দিয়েছে। সবই নন্দিনীকে সন্দেহ করছে। গোকুল চন্দ্রের সঙ্গে যোগ দিয়েছে, কিন্তু ফাগুলালের চরিত্রে পৌরুষ এবং নন্দিনীর প্রতি একটা সহানুভূতি আমরা লক্ষ্য করি। এবং ধ্বজা পূজার নৈবেদ্য নিয়ে চলা মানুষের দলকে নন্দিনী জিজ্ঞেস করছে, রঞ্জনের কথা জিজ্ঞেস করছে নানাভাবে, কিন্তু কেউ আসলে রঞ্জনের কথা বলতে পারছে না। এবং নাটকের চূড়ান্ত পরিণতিকে আমরা দেখি যে কুলিরা পর্যন্ত জানে যে ধ্বজা পূজায় রাজাকে বের হতেই হবে। তাই নন্দিনী পথের উপরে রাজা জালের কাছে এসে আবার বলছে যে সময় হয়েছে, দরজা খোলো। রাজা বলছে যে অসময়। সময়ের বিরোধী এখানকার নাটকের সংলাপগুলোতে আমরা দেখি। রাজা বলছে যে ঘৃণা করো, স্পর্ধার জন্য করবো, তোমাকে আমার পরিচয় দিতে সময় হয়েছে। এবং ঘরের দরজা উন্মুক্ত করেই নন্দিনী তখন রঞ্জনের মৃতদেহ দেখতে পায় এবং রাজা জানতে পেরে হাহাকার বলে ওঠে, ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে ওরা, সর্বনাশ, আমার নিজের যন্ত্র আমাকে মানছে। অর্থাৎ এই যে হত্যাকাণ্ডটি করেছে সেটা রাজার অবচরেই ঘটেছে এবং রাজা এই যে কিশোরকে মেরেছে সে অধ্যত্বের জন্য, কিন্তু নিষ্পাপ কিশোর আর প্রেমের যৌবন এই দুজনকেই হত্যা করেছে আসলে রাজা। তাই মরা যৌবনের সৌন্দর্যের অভিশাপ তার কাছে জীবন। এই সময় রাজা ধৈর্যের হাত দিয়ে মার খেয়ে সে মুক্তি পেতে চায় এবং পরিশেষে নন্দিনীকে নিয়ে তার নিজের যন্ত্রের বিরুদ্ধে লড়াই নিজেই নেমেছে। তো নন্দিনী এবং রাজার সঙ্গে তখন যোগ দিয়েছে ফাগুলাল, সংঘর্ষ আরো তীব্র দেখা যায়। সর্দার সৈন্য নিয়ে তখন রাজার বিরুদ্ধে লড়াই করছে। বন্দিশালা ভেঙে বিশ্বমুক্ত হয়েছে। মৃত রঞ্জনের রক্তরেখা দেখে বিশ্ব বলে উঠেছে ওই তাদের পরম মিলনের রক্তধারী, আর বলে এবার সময় এলো একলা মহাযাত্রা। তো রঞ্জনের মৃত্যুর মধ্য দিয়ে বিশ্ব উপলব্ধি করে যে সকলের সঙ্গে লড়াই আগে ভাই এবং লড়াই চাপ, যে দুঃখ ছিল একা নিজের গোপন নিহিত চাপ দেখার জল, সেখানেই আসলে তারা মিলিত হতে চায়। এবং সেই কথাটি শেষ পর্যন্ত প্রকৃতির যে মুক্তির ডাক ধুলারাজ্য ঘুরেছে আজ দশকে। তো এই যে সর্বচারী রাষ্ট্রতন্ত্রের নিয়ম ভেঙে এবং অত্যাচার থেকে মানুষকে মুক্ত করার জন্য একটা সম্মিলিত লড়াইয়ের প্রয়োজন, সেই জায়গাটি নাটকের মধ্যে দেখানো হয়েছে। এবং মানুষের যে ব্যক্তিত্ব সেটির জন্য যে আসলে প্রকৃতি এবং সৌন্দর্যকে একত্রে নিয়ে যায়, প্রকৃতি এবং সৌন্দর্য আলাদা বিষয়, এদের যে একটা সম্মিলন দরকার, সেই মিলন সাধনতার মধ্য দিয়ে মিলনের চেষ্টার মধ্যে তার অভিপ্রায় আসলে রক্তকরণ নাটকটা সৃষ্টি হয়েছে। এবং এখানে একই সঙ্গে রূপক এবং বাস্তবতা দুটোই আসলে একীভূত হয়ে গেছে। এবং এই নাটকটার মূল প্রতিপাদ্য হচ্ছে যে যন্ত্র সভ্যতার নিষ্পেষিত মানবতার স্বরূপ উদ্ঘাটন করা, এবং এই ভাবটাই আসলে সংকেত ও রূপকের সাহায্যে প্রকাশ করা হয়েছে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে রূপক এবং সাংকেতিক নাটক হিসেবে রক্তকরণের সার্থকতা বিচার করা, যে এই যে রূপক এবং সাংকেতিক ভাবে প্রকাশ করা হয়েছে, যে এই যে যন্ত্র সভ্যতার একটা বিকৃত রূপ, সেখানে যে মানবতা নিষ্পেষিত হচ্ছে প্রতিনিয়ত, সেই জায়গাটি চিহ্নিত করা হয়েছে। রূপকের অংশগুলো এমন মরণশীলতা ও সার্থকতায় নির্মিত
এবং অর্থ তাৎপর্যের বাস্তবের একটা সুসংগত ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং রক্তকরবী নাটকে সংকেত এবং রূপকের সঙ্গে বাস্তবতার অনুভূতিও জাগ্রত হয়। নাটকের মধ্যে নন্দিনী, রঞ্জন, রাজা এবং বিশ্বপাগল এগুলো সবই আসলে সাংকেতিক চরিত্র। তাদের চরিত্রগুলোর মধ্য দিয়ে মানবতার যে সংকটময় পরিস্থিতি সেটা প্রকাশিত হয়েছে। এবং আধুনিক ধন সংগ্রহশীল যন্ত্র সভ্যতার যে চিত্রটি এখানে দেখানো হয়েছে তার সঙ্গে এখানকার চরিত্রগুলো এমন ভাবে গঠিত হয়েছে যে আমরা নাটকের মধ্য দিয়ে সহজেই সেই চরিত্রগুলোকে বাস্তবের মতোই আসলে হৃদয়ঙ্গম করতে পারি। এবং রূপকটা যেন অনেকটা সীমা হারিয়ে বাস্তবের সঙ্গেই মিলে যায় এবং আমাদের মধ্যে একটা বাস্তবতার প্রতীতি নির্মাণ করে। এবং রক্তকরবী নাটকের রাজা চরিত্রটি হচ্ছে একটা বিশেষ চরিত্র। শোষক এবং শোষিতের দ্বন্দ্ব এই নাটকের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এই দ্বন্দ্বের বাস্তব প্রতিফলন ঘটেছে আমরা রাজা চরিত্রটার মধ্য দিয়ে দেখতে পাই। এবং রাজা খুবই রহস্যময় একটা ক্যারেক্টার। শোষক শ্রেণীর কেন্দ্রবিন্দুতে সে অবস্থান করছে। আচ্ছা, এখানে বোধহয় ক্লাস মানে জুমের টাইমটা শেষ হয়ে গেলে আমি আবার শুরু করবো। হ্যাঁ, 10 মিনিট পরে আবার শুরু করবো, কারণ পরবর্তী মিটিং শুরু হতে আবার 10 মিনিট লাগে। আমাকে টাইম সিগন্যাল দিচ্ছে, তো শেষ হওয়া পর্যন্ত আমরা আলোচনা করতে থাকি। তো রাজার ক্যারেক্টারটা খুবই রহস্যময় এবং এই চরিত্রটি যখন রবীন্দ্রনাথ নির্মাণ করেন তিনি তখন রাবণের আদলে আসলে রাজাকে নির্মাণ করতে চেয়েছেন। যে রাবণ হচ্ছে মানে 10টা মাথা তার, এবং সে হচ্ছে পরধন লুণ্ঠনকারী ধনবাদী সমাজের প্রতিনিধি, এবং সে হচ্ছে পররাজ্য গ্রাস করতে চায়, পর সম্পদ লুণ্ঠন করতে চায়, পর নারীকে হরণ করতে চায়। এগুলো আসলে রূপকের আদলে রাজার চরিত্রটির মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এবং যদি শুরুতে বলছিলাম যে নাটকের মূল বিষয় হচ্ছে কর্ষণজীবী ও অকর্ষণজীবী দ্বন্দ্ব, অর্থাৎ শোষক এবং শোষিতের যে দ্বন্দ্ব সেটা দেখানো হয়েছে। সেটার এক পাশে রাজা সেই শোষকের চরিত্র এবং আধুনিক ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে এখানে সে উপস্থাপন করেছে। আর রাবণের এই যে আগ্রাসী আকাঙ্ক্ষা এবং মানব কন্যার আগমনে যে সেটা তিরোহিত হয়েছিল বা দূর হয়ে গেছিল, সেই নারীটি হচ্ছে সীতা। সীতাই হচ্ছে আসলে নন্দিনীকে সেই সীতার আদলে দেখানো হয়েছে যে সীতা হচ্ছে সেই কৃষি সম্প্রদায়, কৃষি সমাজের প্রতিনিধি। সেখানে নন্দিনীও তাই। এবং যক্ষপুরী রাজার সাথে যে তার যে দ্বন্দ্ব, সে এই যে ধনতান্ত্রিক সমাজকে ছিন্ন করে যে একটা আবার কৃষিতান্ত্রিক সমাজের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে সেটি আসলে দেখানো হচ্ছে। এবং যক্ষপুরী রাজার মুক্তি হয়েছে যে সৌন্দর্য এবং প্রেমের প্রতীক এই নন্দিনী দ্বারা। রাজা অসীম শক্তির অধিকারী, কিন্তু ভেতরে ভেতরে সে আসলে শোষণের অদৃশ্য জালে বন্দী। সে যক্ষপুরীর সম্পদের মালিক, কিন্তু উপভোগের মালিক কিন্তু সে নয়। সে তার প্রচুর সম্পদ আছে কিন্তু সে উপভোগ করতে পারে না। সে কারণে সে বলছে যে আমি প্রকাণ্ড মরুভূমি, তোমার মতো একটি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। এবং রক্তকরবী রাজা মৃত্যুর প্রতীক, সে জীবনের প্রতীক নয়। এখানে জীবনের প্রতীক হচ্ছে নন্দিনী। রাজার বিপন্নতা, নিঃসঙ্গতা, এগুলো হচ্ছে ধনতান্ত্রিক সভ্যতার যে অন্তঃসার শূন্যতা, সেগুলোর আসলে রূপক চিত্র। এবং যেখান থেকে ইচ্ছা করলেই মুক্ত হওয়া যায় না। এই যে ধনের প্রতি লোভ, অপূরণীয় ধন লোভ, যে আছে আরো চাই আরো চাই, এবং প্রচন্ড জনশক্তির দম্ভ, যান্ত্রিক সমাজ ব্যবস্থা, এটি রাজাকে সবসময় আঁকড়ে ধরে রাখে। এবং বস্তুতন্ত্রের যে সাধনা, যান্ত্রিক সভ্যতা, সেখানে রাজা আনন্দহীন একটা বদ্ধ জীবনের মধ্যে সে আছে। তো এই জীবন দর্শনটি কি আসলে দেখানো হয়েছে যে রাবণের অত্যাচারী রূপ, সেখান থেকে সেখানেও সে সেই কাজটি করেছে। এবং এই চূড়ান্ত রাজা, সে একা নিঃসঙ্গ, তার কোনো সঙ্গী নেই। সে বলছে যে পর্বতের চূড়ার মতো আমার শোভা। তারপরে বলছে যে তার কোনো সঙ্গী আছে কিনা, সেখানে সে উত্তর দিচ্ছে আমার সঙ্গী মধ্যাহ্ন সূর্যের কেউ সঙ্গী আছে। অর্থাৎ রাজা হচ্ছে মধ্যাহ্ন সূর্যের মতোই অগ্নিময়, যার কোনো সঙ্গী নেই, সে একা। এবং এই দুর্গমতা জাল ছিন্ন করে শেষ পর্যন্ত সে পথের যে মিছিল সেটাতে সে অংশ নিয়েছে। এবং রাজার মধ্যে ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিকই আছে।
রাজা একদিকে যেমন গ্রহণ করে নিয়েছিল তার বন্দিত্বের দুঃসহ যন্ত্রণাকে, ফলে সে অস্তিত্বের বিপন্নতায় শঙ্কিত হয়েছে, যন্ত্রণা দগ্ধ হয়েছে এবং কিন্তু ভয় পেয়েছে যক্ষপুরী খোদাই কর্ম এবং সর্দারদের। এই ভয়, নন্দিনী বলছে যে ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের, তোমাকে তাই তারা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে, এই জুজুর পুতুল সেজে থাকতে লজ্জা করে না। এবং শেষ পর্যন্ত রাজা নন্দিনীর আহ্বানে সেই ভয়টাকে সরিয়ে ধীরে ধীরে অস্তিত্বের দিকে ধাবমান হয়েছে এবং রঞ্জনের মৃত্যুতে এবং নন্দিনী প্রাণের আহ্বানে মৃতপ্রায় রাজা সেখানে তার সেই যক্ষরাজের মধ্যে প্রাণের সুর বেঁধেছে এবং সে পৌষের গানে সামিল হয়েছে। এভাবে শোষণের যে ধ্বজা সেটি ভেঙে দেওয়া হয়েছে এবং যক্ষরাজের যে সে গণরাজ্যে পরিণত হয়েছে। সে এতদিন ছিল যক্ষরাজ একটা আড়ালে, কিন্তু এখন সে গণমানুষের রাজা হয়ে উঠেছে। তো সেটাই শেষ পর্যন্ত দেখানো হয়েছে। এবং নন্দিনী হচ্ছে প্রাণের প্রতীক, সেটা শুরুতে বললাম। আর অধ্যাপক তার সম্পর্কে বলছে যে তুমি যে সোনা সে তো ধুলার নয়, সে যে আলো, সকালে ফুলের বনে যে আলো আসে তাতে বিস্ময় নেই, কিন্তু পাশ দেয়ালের ফালি দিয়ে যে আলো